স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা একটু জানা। স্ক্রিনটা দেখতে পাচ্ছিস কিনা একটু জানা সকলে। আচ্ছা, আজকে মেইন ডিসকাশনে আসি। আজকের হচ্ছে টপিক, আগের দিন গ্লাইকোলাইসিস আর তার রেগুলেশন হয়ে গিয়েছিল প্ল্যান্ট ফিজিওলজিতে। তো আজকে রেসপিরেশনের যে বাকি অংশটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিসিএস সাইকেল আর ইটিএস। তো টিসিএস সাইকেল স্ট্যান্ডস ফর ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, বা এটাকে আমরা বলে থাকি অনেক সময় ক্রেব সাইকেলও বলে থাকি। এটাকে আমরা ক্রেব সাইকেলও বলে থাকি, ক্রেবস সাইকেল, তার আবিষ্কর্তার নামের ভিত্তিতে। তো এছাড়া বলা হয় যে সাইট্রিক অ্যাসিড সাইকেল। তো সাইট্রিক অ্যাসিড বা ইন শর্ট সাইট্রেট, সাইট্রেট তার মধ্যে তিনটে সি ডবল এইচ গ্রুপ উপস্থিত, তিনটে। তার জন্য একে বলা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আর সাইট্রিক অ্যাসিড সাইকেল তার কারণ বলা হচ্ছে কি, কারণটা হচ্ছে না, ফার্স্ট যে প্রোডাক্ট তৈরি হয় সাইট্রিক মানে টিসিএ সাইকেলে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তার জন্য একে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। আর ইটিএস স্ট্যান্ডস ফর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনও বলে। তো ওই জন্য এটাকে ইটিসিও বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, এনিহাউ। তো দুটোই কিন্তু ফিজিওলজির অংশ। তো আমরা ফার্স্টে টিসি সাইকেলের স্টেপগুলো পড়বো। তার আগে টিসি সাইকেল কি করে শুরু হচ্ছে সেই জায়গাটা একটু দেখবো। টিসি সাইকেলের স্টেপে যাব, তার সঙ্গে একটু রেগুলেশনটা নিয়ে, তোদের যেহেতু নেই সে জায়গা নিয়ে আমি যাবো না। এর সঙ্গে আনুষঙ্গিক একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে অ্যাম্ফিবলিক নেচার অফ টিসি সাইকেল, সেটা নিয়ে একটু আলোচনা করা হবে। অ্যাম্ফিবলিক মানে যেটার মধ্যে ক্যাটাবলিক আর অ্যানাবলিক, অর্থাৎ অপচিতি বা উপচিতি দুই ধরনের বিপাকই দেখা যায়, বা দুই ধরনের বিপাকের সঙ্গে যুক্ত। নেক্সট চলে যাব ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, যেখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম জিনিসটা কি এবং কিভাবে অপারেট করে, তার কম্পোনেন্টস গুলো এবং তার পাথওয়েটা নিয়ে আলোচনা হবে। তো ফার্স্টে আসছি, খেয়াল করে দেখ গ্লাইকোলাইসিস, তার যে এন্ড প্রোডাক্ট, শেষ যে যৌগটা তৈরি ছিল সেটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট। তো সেখানে বলা হয়েছিল যে পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড এর 3 কার্বন কম্পাউন্ড। তো তার মধ্যে একটা কার্বক্সিলিক গ্রুপ আছে। এই পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেটটাই কনভার্ট হয়ে যাবে, পরিণত হয়ে যাবে অ্যাসিটাইল কোয়েতে। তো এনজাইমটা কি হবে না, পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স, খেয়াল রাখিস। E1, যার মধ্যে তিনটে কম্পোনেন্ট আছে, তিনটে একক, E1, E2, E3, তার জন্য বলা হচ্ছে কমপ্লেক্স। এটা কিন্তু একটা মাল্টি এনজাইম সিস্টেম, মাল্টি এনজাইম সিস্টেম। অর্থাৎ যে উৎসেচকের মধ্যে একাধিক সাবস্ট্রেট লাগার জায়গা থাকতে পারে, বা যে উৎসেচক একাধিক একক দিয়ে তৈরি, তাকে আমরা বলে থাকি মাল্টি এনজাইম সিস্টেম। তো এক্ষেত্রে দেখ, এই যে কার্বনটা, তোর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা, সেটা কিন্তু একটা কার্বন হিসেবে বেরিয়ে যাচ্ছে, CO2। আর অ্যাসিটাইল কোয়ে দেখ, এই একটা কার্বন একটা কার্বন 2C একটা কম্পোনেন্টে তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে কে যুক্ত হচ্ছে না, এই যে কো এনজাইম এ, COSH স্ট্যান্ডস ফর কো এনজাইম এ। কো এনজাইম তোরা পড়েছিস, তার সঙ্গে সালফাইডাল গ্রুপ যোগ করে দিলে ওকে হয়ে যায়, সেটা হয়ে যায় কো এনজাইম এ। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড, এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাই এই স্টেপটাকে আমরা বলা হয় কি, ডিকার্বক্সিলেশন। আর যেহেতু পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন হচ্ছে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিড অক্সিডাইজ হয়ে যাচ্ছে অ্যাসিটাইল কোয়ে, তাহলে এটা একটা অক্সিডেশন স্টেপ, তাই একে বলা হয় একত্রে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তার কারণ ডিকার্বক্সিলেশন অর্থাৎ একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কার্বন ডাইঅক্সাইড হিসেবে বেরিয়ে যাচ্ছে এই রিঅ্যাকশনটাতে, আর তার সঙ্গে পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়েতে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, তাই একে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এছাড়া কিছু এর প্রস্থেটিক গ্রুপ আছে, যেমন ধরো এই এনজাইমটার NAD, TPP। TPP স্ট্যান্ডস ফর থায়ামিন পাইরোফসফেট।
আর এনএডি থেকে একটা এনএডিএইচ উৎপন্ন হচ্ছে। এই এনএডিএইচ কিন্তু এই পাইরুভিক অ্যাসিডের ইলেকট্রনটাকে রিসিভ করে নিচ্ছে অ্যাজ ওয়ান পেয়ার অফ ইলেকট্রন। তাহলে আমার টোটাল পাইরুভিক অ্যাসিড ক অণু তৈরি হয়েছিল? 2 অণু। তাহলে 2 অণুই কিন্তু এনএডিএইচ, এখানে 2 এনএডিএইচ তাহলে কিন্তু এখানে উৎপন্ন হবে। খেয়াল করে দেখ গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আগের দিন স্টেপে যে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিস ফসফোগ্লিসারেট দুবার রিঅ্যাকশনটা যাওয়ার জন্য 2 অণু এনএডিএইচ তৈরি হয়েছিল। সিমিলারলি এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড অক্সিডাইজ হওয়ার ফলে 2 অণু এনএডিএইচ উৎপন্ন হচ্ছে। তো এই স্টেপটা কিন্তু দিস ইজ দ্য লিঙ্কিং স্টেপ বা সংযোগকারী দশা। একটু লিখে নে শর্ট করে। লিখ, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে পরিণত হওয়াকে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হওয়াকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলা হয়। অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এবং এই দশাটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী দশা। FAD stands for ফ্ল্যাভিন অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড। নিউক্লিওটাইড। এখন এই E1 E2 E3 তোদের ইতে নেই, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা এনজাইম, অর্থাৎ পাইরুভেট ডিহাইড্রোজেনেসের মধ্যেই কিন্তু কি আছে না, তিনটে একক লুকিয়ে রেখে লোকাল মানে লুকায়িত আছে। এটা নিট ফিট এর ক্ষেত্রে এই তিনটে কম্পোনেন্টের নাম জানতে হয়, তোদের এইচএস এর ক্ষেত্রে 11 এর ক্ষেত্রে যেটা নেই। তো এনিহাও যেহেতু তিনটে এনজাইমের উপ-একক রয়েছে তাকে বলা হচ্ছে মাল্টি এনজাইম সিস্টেম। বল, কোনো কোশ্চেন থাকলে বল। হ্যাঁ, একাধিক হবে, যতগুলো একক আছে ততগুলো অ্যাক্টিভ সাইট। নোট ডাউন করে রাখতে পারি ছোট করে একটু। E1 E2 E3 প্রত্যেকটির ক্ষেত্রে ভিন্ন সাবস্ট্রেট কাজ করে বলে বা যুক্ত হয় বলে ভিন্ন ভিন্ন সক্রিয় অঞ্চল উপস্থিত। আচ্ছা, নেক্সট স্লাইডে আসছি। এবার টিসে সাইকেলের ডেসক্রিপশনে স্টেপগুলোতে। তো এই ছবিটা সহ আমি পিডিএফটা দিয়ে দেবো, তোরা টেক্সট বই দেখতে পারিস। স্টেপ ওয়াইজ বলি একটু একটু করে, ধাপে ধাপে শোন। তো ফার্স্টে অ্যাসিটাইল কোয়ে যেটা তৈরি হয়েছিল সেটা সাইট্রেট সিনথেজ এনজাইম দিয়ে পরিণত হচ্ছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড। তো এইগুলো না জানলেও হবে, তোরা যদি কেমিস্ট্রি বেসিসে এগোতে চাস বা বায়োকেমিস্ট্রি নিয়ে পড়তে চাস তখন এগুলো লাগবে, কোনটাকে কি বলছি। তো খেয়াল কর, এখানে আমার ছিল দুটো কার্বন, এই একটা কার্বন এই একটা কার্বন, আর এর সঙ্গে কে যুক্ত হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সাথে? অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার মধ্যে আছে 1 2 3 4, তা চারটে কার্বন, এখানে 4C, এখানে হচ্ছে 2C, আলটিমেটলি তৈরি হচ্ছে 6C। সাউন্ডটা একটু অফ কর, মিউট কর। তাহলে 4 আর 2 এ হচ্ছে 6টা কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড। তার মধ্যে দেখ
একটু আগে যেটা বলছিলাম, এই একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই একটা, তিনটে কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে বলে একে বলা হচ্ছিল ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল। আর প্রথম যে কম্পাউন্ডটা, প্রথম যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিড, তাই একে বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেল। তাহলে ফার্স্ট স্টেপে অ্যাসিটাইল কোয়ে, এত মনে, এগুলো না মনে রাখলেও হবে, ডিটেলটা দেওয়া আছে। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রেট সিনথেজ উৎসেচক দ্বারা পরিণত হচ্ছে কোথায়, সাইট্রিক অ্যাসিডে বা সাইট্রেটে। এবার এখানে এক অণু জল নিয়ে বিয়োজিত হয়ে গিয়ে বা বেরিয়ে গিয়ে সাইট্রিক অ্যাসিড পরিণত হচ্ছে সিস অ্যাকোনাইট্রেটে। এটা কিন্তু একটা অস্থায়ী যৌগ, তোদের টেক্সট বই নাও থাকতে পারে, এটা যদি না থাকে স্কিপ করে যেতে পারিস, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তবে জেনে রাখ, জাস্ট সিস অ্যাকোনাইট্রেটে পরিণত হচ্ছে একটা অস্থায়ী যৌগ। এখান থেকে আবার আবার জল ঢুকে গিয়ে এনজাইম কিন্তু একই, দেখ অ্যাকোনাইটেজ, এই নামগুলো একটু মনে রাখতে হবে, অ্যাকোনাইটেজ। তো সেটা রিহাইড্রেশন হয়ে গিয়ে নতুন করে আবার জল ঢুকে গিয়ে পরিণত হচ্ছে আইসোসাইট্রেট বা আইসোসাইট্রিক অ্যাসিডে। এইটা হচ্ছে মেন যৌগ। হয়েছে, আমি একটা কাজ করি, যেগুলো মেন মনে রাখতে হবে সেগুলো মার্কিং করি, বাকিগুলো করছি না। তাহলে আইসোসাইট্রেট এখানে কিন্তু পুনরায়, তাহলে আইসোসাইট্রেটের ক্ষেত্রে দেখ আমার ছটা কার্বনই আছে, 1 2 3 4 5 6। তাহলে প্রথম, এরপরে আইসোসাইট্রেট থেকে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস উৎসেচকের দ্বারা প্রথম একটা কার্বন বেরিয়ে যাচ্ছে, দেখ তাই বলছি এই যে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন আগে যেমন হয়েছিল। তাহলে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেস আইসোসাইট্রিক অ্যাসিড বা আইসোসাইট্রেটকে পরিণত করছে আলফা কিটোগ্লুটারেট, এই যৌগটাতে এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, যার জন্য একে বলা হচ্ছে কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। আর একই সঙ্গে দেখ এক অণু এনএডিএইচ তৈরি হলো এখানে, এগুলো এই এনএডিএইচ হিসেবে মনে রাখতে হবে। নেক্সট স্টেপে আলফা কিটোগ্লুটারেট পরিণত হচ্ছে সাকসিনাইল কোয়েতে, এনজাইম কি হচ্ছে দেখ সাবস্ট্রেটের ভিত্তিতে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। এখানেও কিন্তু কমপ্লেক্স মানে এরও অনেকগুলো একক আছে। তাহলে যেখানে যেখানে আমি ডিহাইড্রোজেনেস এনজাইম পাবো এবং তার সঙ্গে কমপ্লেক্স লেখাটা পাবো, সেখানে জানবি একের অধিক কিন্তু একক আছে, বা এটাও কিন্তু একটা মাল্টি এনজাইম সিস্টেমের মধ্যেই পড়ে। তাহলে এই স্টেপেও দেখ একটা কোএসএইচ প্রবেশ করলো আর এক অণু CO2 বেরিয়ে গেল। তাহলে পরপর দুটো ধাপ, অর্থাৎ স্টেপ নাম্বার 3 অ্যান্ড স্টেপ নাম্বার 4, দুটোই কিন্তু অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন স্টেপ, অর্থাৎ দু অণু কার্বন বেরিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যখন সাকসিনাইল কোয়েতে আমি পেলাম, তখন তাকে এখানে 4C আছে, 4টে কার্বন পড়ে আছে, 1 2 3 4 হয়েছে। তাহলে শুরু করেছিলাম 6C থেকে, দুটো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন ধাপ পার করে আমার পড়ে থাকলো কটা, 4টে কার্বন, সরি, পড়ে থাকলো আমার 4টে কার্বন জাস্ট। এবার এখানেও এক অণু এনএডিএইচ তৈরি হলো। নেক্সট সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ, নাইন এনজাইমের নামগুলো কিন্তু সাবস্ট্রেটের নাম অনুযায়ী মোটামুটি সবগুলোর ক্ষেত্রে প্রায় প্রায় নিয়ে তৈরি হচ্ছে কি সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিড। এখানে কিন্তু এই যে কোএনজাইম এটা ঢুকেছিল আগের স্টেপে, সেটা কিন্তু বেরিয়ে গেল। আর কি এক অণু এখানে কিন্তু জিটিপি তৈরি হচ্ছে, এই যে জিটিপি, জিটিপি থেকে জিটিপি। তাহলে পরবর্তী ক্ষেত্রে এই জিটিপিটাই পরিণত হয়ে যাবে কিসে, জিটিপিতে, সরি এটিপিতে। তাহলে এখানে কিন্তু আমি ডাইরেক্ট এক অণু কিন্তু আমি কি পেলাম, ফসফেট অণু বা এক অণু এটিপি পেলাম। তার জন্য বলা আছে যেহেতু সাবস্ট্রেট থেকে আসছে, গ্লাইকোলাইসিসে পড়েছিলিস একইভাবে, ওকে বলা হয় দেখ সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন, এই যে এই স্টেপটাকে। তাহলে টিসি সাইকেলের কোন ধাপটি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশনকে চিহ্নিত করে, 5 নম্বর স্টেপ। এটা এইগুলো, এই জিনিসগুলোই এমসিকিউ ভিত্তিতে বা 1 নম্বর প্রশ্নে খেয়াল রাখার। তাহলে 4 নম্বর স্টেপ পর্যন্ত হয়েছিল আমার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, সেখানে পেলাম সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে পরবর্তী ক্ষেত্রে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ উৎসেচক দ্বারা, যেখানে এক অণু এটিপি সরাসরি উৎপন্ন হলো এবং সিওএসএইচ বেরিয়ে গেল, নিয়ে পরিণত হলো কোথায়, সাকসিনেট বা সাকসিনিক অ্যাসিডে। এটা কিন্তু একটি সাবস্ট্রেট লেভেল ফসফোরিলেশন দশা। পরবর্তী ক্ষেত্রে সাকসিনেট ডিহাইড্রোজেনেস সাকসিনেটকে ফিউমারেটে পরিণত করছে। এখানে কিন্তু এক অণু FADH2 উৎপন্ন হচ্ছে, 1 FADH2,
এই বিক্রিয়াটায় আর কোনো কমপ্লেক্সিটি নাই। নেক্সট, ফিউমারেট থেকে ম্যালিক অ্যাসিড বা ম্যালেট উৎপন্ন হচ্ছে, এখানেও কোনো কমপ্লেক্সিটি নাই। এনজাইম হচ্ছে ফিউমারেজ। ফিউমারেট থেকে ফিউমারেজ নাম মনে রাখা যাবে, অসুবিধা নাই। এবং ফাইনালি ম্যালেট থেকে অক্সালোসিটেট ফিরে পাচ্ছি আমি কারণ দ্বারা ম্যালেট ডিহাইড্রোজেনেস। এইখানে দেখ একটা ডিহাইড্রোজেনেস পেয়েছি, আর এইখানে ডিহাইড্রোজেনেস পেয়েছি, দেখ দুটো। তার মধ্যে দেখ একটাতে কমপ্লেক্স কথাটা উল্লেখ আছে, তার মানে এটা হচ্ছে মাল্টি এনজাইম সিস্টেম। এগুলো হচ্ছে মনোমেরিক এনজাইম, এবার একটা করে একক আছে। তাহলে পুনরায় আবার কিন্তু আমি 4C অক্সালিক অ্যাসিড ফিরে পাচ্ছি। এখানেও একইভাবে এক অণু NADH উৎপন্ন হচ্ছে। তাহলে টোটাল এই টিসি সাইকেলের গ্লাইকোলাইসিসের স্টেপ ছিল 10টা, টিসি সাইকেলের স্টেপ হচ্ছে কটা? 8 স্টেপস মেন। এবার এগুলো সাব স্টেপস আছে, পরবর্তী ক্ষেত্রে যদি বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়িস তখন লাগবে, এখন লাগছে না। কিন্তু মেন হচ্ছে 8টা স্টেপ, যার মধ্যে শুরু করেছিলাম আমি 4C অক্সালিক অ্যাসিটিক অ্যাসিড, যা যুক্ত হয়েছিল 2C অ্যাসিটাইল কোয়ের সাথে, নিয়ে পেয়েছিলাম 6C সাইট্রিক অ্যাসিড। সেটাই একদম শেষে যখন আবার আমি পুনরায় ওই সাইকেলের মধ্যে ঘুরে আসছি অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে, তখন পাচ্ছি কি ওই দু অণু কার্বন ডাইঅক্সাইডের দ্বারা দুটো কার্বন বেরিয়ে গেছে। তাহলে 2C বর্জিত। আর কি? একটা দুটো তিনটে, সুতরাং এই যে তিনটে NADH, তিনটে NADH পাচ্ছি, একটা FADH2 পাচ্ছি, আর এইখানটাতে একটা GTP পাচ্ছি। কোনো কোয়ারিজ থাকলে আগে বল, তারপর আবার করছি। কোনো জিজ্ঞেস থাকলে বল। গনোসিন ট্রাইফসফেট, ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনিনের জায়গায় যদি গুয়ানিন থাকে তাহলে হবে গুয়ানোসিন ট্রাইফসফেট। এবার জিটিপিটা এটিপিতে কি করে কনভার্ট হয় এটা পরের বিষয়, এটা এখন না জানলেও হবে তোদেরকে। তো ওখানে একটা ফসফোরিলেজ এনজাইম আছে, কাজ করে ওই জাস্ট গুয়ানিনটাকে সরিয়ে একটা এটিপি অ্যাডিনিনকে জুড়ে দেয়। এটা এখন না জানলেও হবে, পরে জানবি এগুলো। তো জিটিপি ক্ষেত্রে খেয়াল করবি, যদি আমরা এনার্জি কোথা থেকে পাচ্ছি বা এনার্জি কিভাবে তৈরি হচ্ছে সেই সাইকেলটাকে যদি আমি দেখি, তাহলে আমরা কিন্তু এটা এইভাবে সাজাতে পারি। এটিপি ফলোড বাই জিটিপি followed by UTP followed by CTP followed by TTP। তো সব থেকে নিচে লিখে দিই, সব থেকে সহজ তৈরি করা হচ্ছে এটিপি, সব থেকে সহজ ভাঙা হচ্ছে এটিপি। একইভাবে সেটা এবার কমতে কমতে যাচ্ছে জিটিপি, তার থেকে ইউটিপি। ইউটিপি মানে হচ্ছে ইউরিডিন ট্রাইফসফেট, ইউরিসিল থাকলে। সিটিপি মানে হচ্ছে সাইটিডিন ট্রাইফসফেট, ওই নিউক্লিক অ্যাসিড এটাই ভিডিওটা আছে দেখবি। টিটিপি মানে হচ্ছে থাইমিডাইন ট্রাইফসফেট, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, থাইমিন, পাঁচটা নাইট্রোজেন বেসের পাঁচটা ট্রাইফসফেট হয়েছে। তার মধ্যে এটিপিটা সব থেকে ইজিলি অ্যাভেলেবেল, যেখান থেকে কি পাচ্ছি এনার্জি পাচ্ছি, সব থেকে সহজ এটা এই এনার্জি থেকে তৈরি করা। তো তার থেকে তুলনায় জিটিপি, বা জিটিপি উৎপন্ন হলে কিন্তু জিটিপি আকারে থেকে যাবে না, জিটিপি কনভার্ট হবে এটিপিতে। একইভাবে বাকিগুলো যদি উৎপন্ন হয় তাহলেও কিন্তু সেটা পরিণত হবে এটিপিতে। আর কোনো প্রশ্ন? আর কোনো কোশ্চেন থাকলে বল। বেশ, একটু খেয়াল কর এবার। একটা সাইকেলে উপর দিকে বাঁ দিকে লিখছি দেখ, তিনটে NADH পেয়েছিলাম, একটা পেলাম FADH2, একটা পেলাম জিটিপি। তাহলে এক অণু অ্যাসিটাইল কোয়ে কোথা থেকে এসেছিল? পাইরুভিক অ্যাসিড থেকে, সেটাই জারিত হচ্ছে। কিন্তু আমার খেয়াল কর গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়েছিল দু অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে দু অণু জারিত হতে গেলে ক্রেবস চক্রের দ্বারা কি করবে? এই সাইকেলটাই দুবার রিপিট হবে। তাহলে এটাই ইনটু 2, তাহলে মোট কত অণু এটিপি পাবো, NADH পাবো? 6 অণু, দু অণু,
আর 2 অণু জিটিপি। এই হিসেব কটা তোরা একটু খেয়াল রাখবি। আমি এটিপি ক্যালকুলেশনটা এখানে দেখাবো না, আমি অফলাইন ক্লাসে দেখাবো, তার কারণ এখানে দেখলে অসুবিধা হতে পারে। তো মোট কোন জায়গায় কি তৈরি হচ্ছে সেটা খেয়াল রাখিস। গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়েছিল মোট 4 অণু এটিপি, তার মধ্যে 2 অণু ব্যয় হয়েছিল, 2 অণু আমরা নেট গেইন পেয়েছিলাম, আর তৈরি হয়েছিল কি 2 অণু এনএডএইচ। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কো উৎপন্ন হলো, একটু আগে দেখালাম অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ার মাধ্যমে, ওখানে তৈরি হয়েছিল 2 অণু এনএডিএইচ। তাহলে 2 2 4, আর এখানে আমি পেলাম 6 অণু এনএডিএইচ। তাহলে টোটাল এনএডিএইচ এর হিসাব হবে কত? 10 অণু এনএডিএইচ। হয়েছে? এইটা কিন্তু খেয়াল রাখিস, এই হিসেবটা ভুল হলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বল, নাহলে পরের স্লাইডে যাবো। দেখ টিসি সাইকেলের লাস্ট একটু বলে দিই, তাহলে এখানটা কমপ্লিট হবে। সেটা হচ্ছে তোদের স্টেপস অফ রেগুলেশন বা কিভাবে নিয়ন্ত্রণ হয় সেটা জানার প্রয়োজন নেই, বা তোদের সিলেবাসে নেই, আউট অফ সিলেবাস। একে শুধু একটা জায়গা জানা, টেক্সট বই পেয়ে যাবি বাকিটা। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো তৈরি হলো 8টা স্টেপে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, পয়েন্টটা ফলো কর। তো প্রত্যেকটা কম্পাউন্ড যেমন বা প্রত্যেকটা যৌগ যেমন এই টিসি সাইকেলের মধ্যে উৎপন্ন হচ্ছে, একইভাবে এই যৌগগুলো কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য কোনো অ্যামাইনো অ্যাসিড বা কার্বোহাইড্রেট তারা তৈরি করে, আবার অন্যান্য ফ্যাটি অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড বা কার্বোহাইড্রেট জারিত হওয়ার ফলেও কিন্তু উৎপন্ন হয়। অর্থাৎ ক্রেবস চক্রের যৌগগুলো থেকে অন্য কোনো জৈব যৌগ উৎপন্ন হতে পারে, আবার একইভাবে ক্রেবস চক্রের যৌগগুলোর দ্বারা অন্য কোনো যৌগ জারিতও হতে পারে। তাহলে যেহেতু অপচিতি বা এবং উপচিতি দুই ধরনের বিপাকই কিন্তু এই ক্রেবস চক্রের দ্বারাই সম্ভব, তাই একে বলা হয় অ্যাম্ফিবলিক পাথওয়ে। একদম লেফটে লিখছি দেখ উপরে, অ্যাম্ফি মানে বোথ, বলিক, পাথওয়ে। অ্যাম্ফি মানে বোথ। তোরা অ্যাম্ফিবিয়া পড়েছিস, অ্যাম্ফি মানে কি বোথ, ওখানে মানে জলেও থাকে না ডাঙাতেও থাকে, এখানেও ঠিক তাই না। অপচিতি উপচিতি দুই ধরনের বিপাকের যৌগই কিন্তু টিসি চক্রের যৌগগুলোর সাথে যুক্ত, তাই একে বলা হচ্ছে কি অ্যাম্ফিবলিক পাথওয়ে বা অ্যাম্ফিবলিক পথ। এখানে আরেকটা জিনিস বলার হচ্ছে যে এই যে অ্যাসিটাইল কই উৎপন্ন হলো, এটা কি শুধুমাত্র গ্লাইকোলাইসিস থেকেই আসে? উত্তর হচ্ছে না। ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হলেও বা জারিত হলেও কিন্তু অ্যাসিটাইল কই প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। অ্যামাইনো অ্যাসিড কিছু কিছু আছে, যেমন ধর অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, তারপরে তোর গ্লুটামিক অ্যাসিড, এগুলো তৈরি হলেও জারিত হলেও কিন্তু অ্যাসিটাইল কোয়ে বা সাইট্রিক অ্যাসিড দুটোই কিন্তু উৎপন্ন হয়। তো তার জন্যই কিন্তু আলটিমেটলি আমরা শেষ পেশ আমরা বলি কি টিসিএ সাইকেলকে আমরা বলি সেন্ট্রাল মেটাবলিক হাব। লিখে রাখ, তুই লিখে রাখ, এখানে জায়গা হবে না, ডান দিকে লিখে রাখছি, খাতায় একটু লিখে রাখ, সেন্ট্রাল মেটাবলিক হাব, একটু খাতায় লিখে রাখ। হাব মানে কেন্দ্র। যেহেতু ক্রেবস চক্রের দ্বারা সকল জৈব যৌগের জারণ ঘটে, যেমন ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন প্রকারের কার্বোহাইড্রেট, তাই ক্রেবস চক্রকে সেন্ট্রাল মেটাবলিক হাব বলা হয়। নেক্সট আসছি আমরা ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট মানে বহন, অর্থাৎ ইলেকট্রনকে বহন করে নিয়ে যাচ্ছে। খেয়াল করবি ইলেকট্রন বহন করে নিয়ে যাওয়ার ফলে দুটো সমস্যা হতে পারে। যে যেহেতু ও একটা আয়ন বা নিজে একটা ইলেকট্রিক্যালি বা ঋণাত্মক আধান যুক্ত, ও যেখান যেখান দিয়ে যাবে আশেপাশের সকল যে মাধ্যমটা আছে
আশেপাশের মাধ্যমটা অর্থাৎ মিডিয়াম যেটা আছে সকলকে কিন্তু আয়োনাইজ করে দেওয়ার বা আধানযুক্ত করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ঠিক সেই কারণে কি হয়, আহ, এই যে ইলেকট্রনটা ট্রান্সফার হচ্ছে বা পরিবাহিত হচ্ছে, এটা কিন্তু সেল বা কোষ খুব সাবধানতার সঙ্গে করে, এবং এমন কিছু প্রোটিন কমপ্লেক্স এবং ইলেকট্রন ক্যারিয়ার ইলেকট্রন বাহকের সঙ্গে যুক্ত যেখান থেকে কিন্তু এই ইলেকট্রনটা লিক করবে না কোনোভাবেই। যদি না সেলটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে লিক করবে না কোনোভাবে। তো এই কম্পোনেন্টসকে আমরা দুটো বইতে পড়ে থাকি, একটা হচ্ছে ইলেকট্রন কমপ্লেক্সেস, প্রোটিন কমপ্লেক্সেস যা ইলেকট্রন বহন করে অক্সিজেনকে দান করে। মেন টার্গেট কিন্তু এটাই, অক্সিজেন পর্যন্ত পৌঁছানো। মেন টার্গেট হচ্ছে অক্সিজেন পর্যন্ত পৌঁছানো, যেখানে আলটিমেটলি এটা তৈরি হবে, জল তৈরি হবে। তাহলে যতক্ষণ অক্সিজেন পর্যন্ত না পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইলেকট্রন রিস্কি মলিকিউল বা রিস্কি একটা এন্টিটি বলা যেতে পারে, একটা বস্তু। তার কারণ অন্যান্য জায়গায় আধানযুক্ত করে দিলে সেলটা কিন্তু বা কোষের মধ্যে কিন্তু ব্যাপন বা অভিস্রবণ জনিত চাপ তৈরি হয়ে সেলটা কিন্তু ফেটে যেতে পারে। তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু কমপ্লেক্স গুলো খুব আহ, কি বলবো স্পেসিফিক হয়েতে বা খুব সাবধানে ইলেকট্রনটাকে কি করে পরিবহন করে নিয়ে যায় অক্সিজেন পর্যন্ত। তো ইলেকট্রন কমপ্লেক্সকে আমরা চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে কমপ্লেক্স ওয়ান, একটা হচ্ছে যার নাম হচ্ছে এনএডিএইচ ডিহাইড্রোজিনেস, কমপ্লেক্স টু সাকসিনেট ডিহাইড্রোজিনেস, কমপ্লেক্স থ্রি সাইটোক্রোম BC1। যদিও BC1টা কিছু বইয়ে নিচে পেতে পারি সেইভাবে BC1 অথবা BC1 দুটোই চলে, অসুবিধা কিছু নাই। আর কমপ্লেক্স ফোর বা সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোমের যে ভাগ তার ভিত্তিতে নাম করা হয়েছে অক্সিডেজ, মানে সেই অক্সিডেশন করে। এখন এই চারটে কমপ্লেক্সের মধ্যে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক আর দুই, তার কারণ 1 নম্বর থেকে NADH ইলেকট্রন পরিবহন করায় এর কমপ্লেক্স ওয়ানের মাধ্যমে, এবং কমপ্লেক্স টু এর মাধ্যমে FADH2, FADH2 যেটা তৈরি হলো দেখ একটু আগে ইলেকট্রন এই টিসিএ সাইকেলে। আর NADH যেটা গ্লাইকোলাইসিস, ওখানে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল করে এবং সর্বোপরি টিসিএ সাইকেলে তৈরি হয়েছিল সেই NADH। আর কমপ্লেক্স থ্রি আর কমপ্লেক্স ফোর কিন্তু মিডিয়েটার বা মাধ্যম, যার ভায়া হয়ে বা যার মাধ্যমে সেই ইলেকট্রনগুলো যাত্রা করছে। আর এখানে সাইটোক্রোম কমপ্লেক্স ফোর এর কাজ হচ্ছে ইলেকট্রনটাকে শেষমেশ গ্রহণ করবে, ইলেকট্রনকে গ্রহণ করে অক্সিজেনকে দান করবে। তো এইগুলোর সাথেই কিছু ইলেকট্রন ক্যারিয়ার যুক্ত আছে। ইলেকট্রন ক্যারিয়ার ইলেকট্রন কমপ্লেক্সেস এর অংশ, অর্থাৎ এই ইলেকট্রন কমপ্লেক্সের সঙ্গে লেগে আছে যা ইলেকট্রন বহন করে, এবং কিছু বা কয়েকটি আর কি, না কিছু অবলিক হবে একটা, কয়েকটি মাইটোকন্ড্রিয়ার পর্দায় অবস্থান করে। দেখবি খেয়াল করে দেখ, তোরা যখন ক্লাস করছিস কোনো স্যার আসছে রুমে, কিছু স্টুডেন্ট তোরা থাকিস না বাইরে দাঁড়িয়ে থাকিস, কনভে করে মেসেজটাকে। আবার কিছু স্টুডেন্ট থাকে গেটের সামনে দাঁড়িয়ে থাকে, আর কিছু ভেতরে বসে আছে, মানে যারা ক্লাস চলছে আর কি। তো সেই অবস্থায় কিন্তু যারা বাইরে আছে তারা ধরে নে মাইটোকন্ড্রিয়ার পর্দায় আছে, তারা ইনফরমেশনটা যখন প্রয়োজন হচ্ছে তখন বহন করছে। অন্যদিকে কিন্তু যেগুলো ভেতরে রয়েছে ক্লাসের ভেতরে, সেগুলো হচ্ছে ধরে নে ওই কমপ্লেক্স ওয়ান টু থ্রি ফোর এর মধ্যে বসে আছে। আর যারা ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু কিছুটা এদিকেও আছে কিছুটা ওদিকেও আছে। তো এই ধারণার মাধ্যমে কিন্তু বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো ইলেকট্রন কমপ্লেক্সের সঙ্গে যুক্ত যে ইলেকট্রন ক্যারিয়ার গুলো, সেগুলো নির্দিষ্ট তার নির্দিষ্ট ফাংশন আছে বা কাজ আছে, এবং যারা ওই ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে মানে মাইটোকন্ড্রিয়ার পর্দার মধ্যে অবস্থান করছে তাদেরও কিন্তু নির্দিষ্ট কাজ আছে। কোনো প্রশ্ন থাকলে বল। আচ্ছা, ইলেকট্রন ক্যারিয়ারের মধ্যে গুরুত্বপূর্ণগুলো হলো ফ্ল্যাবোপ্রোটিন, সাইটোক্রোম। ফ্ল্যাবোপ্রোটিনে আলাদা করে কোনো ভাগ ভাগ নাই, বুঝছে। জেনারেলি ফ্ল্যাবোপ্রোটিন ওই এফএমএন বা FDN অর্থাৎ ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড আর ফ্ল্যাভিন ডাইনিউক্লিওটাইড হিসেবে অবস্থান করে।
ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু সাইটোক্রোমে অনেক ভাগ আছে, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি সি ওয়ান, আচ্ছা সাইটোক্রোম সি3, সি, এরকম অনেক ভাগ আছে, ঠিক আছে? তো মোটামুটি যে কটা দরকার সে কটা জানলেই হবে। নেক্সট হচ্ছে কপার অ্যাটম অর্থাৎ সিইউ। সিইউ কিন্তু খেয়াল করবি সর্বদাই ইলেকট্রন কমপ্লেক্সের অংশ। এ কিন্তু বাইরে থাকে না কখনো, বাকি দুটো কিন্তু বাইরেও থাকতে পারে, অর্থাৎ কমপ্লেক্সের বাইরেও থাকতে পারে। কমপ্লেক্স এর এর অংশ। নেক্সট হচ্ছে ইউবিকুইনন, নামটা প্রথম শুনছিস, একে আমরা শর্টে লিখি ইউ কিউ দিয়ে। ইউবিকুইনন কিন্তু একইভাবে ওই কমপ্লেক্সের মধ্যেও থাকতে পারে, ইলেকট্রন ক্যারিয়ার কমপ্লেক্সগুলোর মধ্যে, বা বাইরেও থাকতে পারে। আয়রন সালফার প্রোটিন, অর্থাৎ এটাকে আমরা বলে থাকি এইভাবে চিহ্নিত করি FeS সেন্টার। এটা কিন্তু আদতে প্রোটিন কমপ্লেক্স একটা, যা ওই কমপ্লেক্সগুলোর মধ্যে থাকে, প্রোটিন কমপ্লেক্স। তো এছাড়া এছাড়া এই চারটে পাঁচটা মেন ইলেকট্রন ক্যারিয়ার, আর চারটে যে আমি ইলেকট্রন কমপ্লেক্স বললাম, এছাড়া আরেকটা ইলেকট্রন কমপ্লেক্স অবস্থান করে এই সিস্টেম থেকে একটু দূরে, কে আমরা বলে থাকি কমপ্লেক্স 5 বা এটিপি সিনথেজ। তোরা মাইটোকন্ড্রিয়ার গঠনে F0F1 পড়েছিলিস? F0F1 ক্রিস্টির মধ্যে সেইটা হচ্ছে এটিপি সিনথেজ, অর্থাৎ কমপ্লেক্স 5। এটাকে অনেক সময় বলা হয় কি, তোরা পড়াইটাও পড়েছিস, অক্সিজোম, এগুলো পড়েছিস, বা এফ ওয়ান বস্তু, বা F1 বস্তু। তো এই নামগুলো আর চলে না, মেন হচ্ছে এই দুটো এখন, কমপ্লেক্স 5 বা এটিপি সিনথেজ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা কিন্তু সরাসরি ইলেকট্রন কমপ্লেক্স বা ইলেকট্রন ক্যারিয়ারের অংশ নয়, কিন্তু একটা প্রোটিন কমপ্লেক্স, যে কি করছে ওই একইভাবে এটিপি বা উৎপন্ন করা বা ইলেকট্রনকে পরিবহনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও ও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের। একটু পরে বুঝতে পারবি, বল প্রশ্ন থাকলে বল। হ্যালো, প্রশ্ন থাকলে বল। আচ্ছা, আমরা এবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মেইন জায়গাতে আসছি। এই দিকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার জায়গাতে আগে ভেবে নেই। মাইটোকন্ড্রিয়া, যেহেতু এটিপিটা মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়, তো এই দিকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স, এটা হচ্ছে অন্তঃপর্দা, আন্তঃপর্দা স্থান, আর বাইরে একটা পর্দা আছে, যেহেতু দুটো পর্দা থাকে মাইটোকন্ড্রিয়ায়। তো বাইরের পর্দাটা নিয়ে ভাবতে হবে না, তুই জাস্ট ম্যাট্রিক্স আর ইন্টারমেমব্রেন স্পেস নিয়ে আপাতত ভাব। এবার দেখ এখানে এই যে 1 2 3 4 যেটা পড়েছিলাম, এখানে 1 3 2 4 সাজানো আছে। তো কোনোটাই ভুল নয়, যদি কোনো টেক্সট বই পাস 1 2 3 4 সেটাও ঠিক, বা এখানে 1 3 2 4 এই কারণে করা হয়েছে না, ইলেকট্রন ট্রান্সপোর্টটা দেখানোর সুবিধা বলে। তো খেয়াল কর এনএডিআই যেটা তৈরি হয়েছিল ক্রেবস চক্রে বা সাইটোপ্লাজম থেকে এসেছিল, সেটা এবার এনএডি তে পরিণত হচ্ছে। সে কি করছে, হ্যালো, দু দুটি ইলেকট্রন বা একজোড় ইলেকট্রনকে তুললো, বা এনএডিএস থেকে নিল, কে নিল, কমপ্লেক্স 1। অসুবিধা হচ্ছে কিছু?
তো কমপ্লেক্স ওয়ান এবার কি করলো না এই ইলেকট্রন জোড়াকে প্রণীত করলো, দেখ পাঠাচ্ছে, এর মধ্যেই আছে দেখ এফএমএন, একটু আগে বললাম ফ্ল্যাভোপ্রোটিন যেটা নিয়ে বলছিলাম, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, আর এফিএস যে কেন্দ্র, এফিএস সেন্টার যেটা বললাম, সেই ইলেকট্রনটা চলে গেল ইউবিকুইটনের কাছে যেটা পর্দার মধ্যে রয়েছে। সে এবার কি করলো, দিল কমপ্লেক্স থ্রি কে। সেই কমপ্লেক্স থ্রি এবার সেই ইলেকট্রনটাকে বাইরে দিয়ে নিয়ে যাচ্ছে, দেখ পর্দার বাইরে সাইটোক্রোম দিয়ে নিয়ে যাচ্ছে কমপ্লেক্স ফোরে, নিয়ে তারপরে আবার কপার অ্যাটম সাইটোক্রোম পার করে দিয়ে দিচ্ছে কাকে, এই যে অক্সিজেনকে, এই যে এখানে চলে আসছে। রিপিট করছি, হোল্ড অন, রিপিট করছি। আমি বলছি এনএডিএইচ তার ইলেকট্রনকে দান করলো কমপ্লেক্স ওয়ান কে। কাকে দান করছে? এফএমএন কে। কমপ্লেক্স ওয়ানের যে মানে অংশ এফএমএন, ফ্ল্যাভিন মনোনিউক্লিওটাইড, সে দিল এফইএস কে, নিয়ে চলে এলো এবার কোথায়, সেটা কমপ্লেক্স ওয়ান ছেড়ে ইউবিকুইনন, ইউবিকুইনন থেকে সেটা গেল কমপ্লেক্স থ্রিতে, নিয়ে সেই কমপ্লেক্স থ্রি এবার কি করছে, ইলেকট্রনটাকে সাইটোক্রোমকে দান করে দিচ্ছে, যে সাইটোক্রোমটা বাইরে বসে আছে পর্দার বাইরে। সে ইলেকট্রনটাকে নিয়ে চলে আসছে কোথায়, কমপ্লেক্স ফোরে, যে কি করছে, ইলেকট্রনটাকে কতগুলো সাইটোক্রোমের মাধ্যমে চালিত করছে অক্সিজেনকে, নিয়ে পরিবর্তে কি উৎপন্ন হচ্ছে, কি ওয়াটার, জল, H2O। তাহলে ইলেকট্রনটাকে রিসিভ করছে কে, ইলেকট্রন রিসিভ করছে অক্সিজেন। তাহলে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার বা প্রান্তিক ইলেকট্রন গ্রাহক বাংলায় বলে, এটাকে O2, অক্সিজেন নিজেই। এবার খেয়াল কর, আমি এখন কমপ্লেক্স টু নিয়ে কিন্তু কিছু বলিনি, এইটা নিয়ে কিন্তু কিছু বলিনি এখন, এটা এখন হোল্ড আপ আছে। তাহলে প্রত্যেক জোড়া ইলেকট্রন পাম্প করার সময় বা চালিত মানে চালনা করার সময় দেখ, কমপ্লেক্স ওয়ান থেকে 4টে প্রোটন বাইরে গেল। সেই ইলেকট্রনটা আবার যখন এইখানে এসছিল, কোথায় না কমপ্লেক্স থ্রিতে, তখন দেখ ইউবিকুইনন এবং কমপ্লেক্স থ্রির মাধ্যমে আরো 4টে প্রোটন বাইরে গেল। আর সেই ইলেকট্রনটা যখন ঘুরে এইখানে এলো, তখন দেখ এখান থেকে কি হয়েছিল, 4টে প্রোটনকে তুলেছিল, এখানে কিন্তু 4টে প্রোটনকে তুলেছিল, কিন্তু দুটোকে ক্যাচ আপ করে নিয়েছে কে, অক্সিজেন, নিয়ে জলে জারিত হয়ে গেছে, বিজারিত হয়ে গেছে, আর দুটো প্রোটন কিন্তু বাইরে বেরিয়ে গেছে। আমি আবার রিপিট করছি, 4টে প্রোটন যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন চলছে, যখন এক জোড়া ইলেকট্রন কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স থ্রি এবং কমপ্লেক্স ফোর পার করছে, কার থেকে নিয়ে, এনএডিএইচ থেকে নিয়ে, তখন প্রত্যেক জোড়া ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার সময় কমপ্লেক্স ওয়ান থেকে 4টে H+ কোথা থেকে, ম্যাট্রিক্স থেকে বাইরে গেল, কমপ্লেক্স থ্রি থেকে 4টে প্রোটন ভেতর থেকে বাইরে গেল, এবং কমপ্লেক্স ফোরে 4টে প্রোটনকে তুলেছিল, কিন্তু দুটো ওই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জলে বিজারিত হয়ে গেছে, আর বাকি দুটো এলো বাইরে। তাহলে এনএডিএইচ যদি ইলেকট্রন দান করে, তাহলে কটা আমি প্রোটন বাইরে যাচ্ছে, 4H+ প্লাস আবার 4H+ প্লাস 2H+ সমান সমান 10H+। খেয়াল করে দেখ, চারটে চারটে 8টা, দুটো 10টা। ক্লিয়ার হয়েছে এত দূর পর্যন্ত? এবার এই লেফটেরটা অর্থাৎ কমপ্লেক্স ওয়ানটাকে এবার ভুলে যা কিছুক্ষণের জন্য। তো নেক্সট আরেকটা দেখ, চক্রে তৈরি হয়েছিল FADH2। তো সেটা কোথা থেকে এসেছিল, সাকসিনেট থেকে ফিউমেটে যাওয়ার সময়। তাহলে এ কি করছে, ওই FAD একজন ইলেকট্রনকে ধরে নিয়েছে, কমপ্লেক্স টু এর মাধ্যমে পাঠাচ্ছে কোথায়, কমপ্লেক্স ফোরে, নিয়ে সেই সরি কমপ্লেক্স থ্রিতে, তো টু থেকে আসছে কমপ্লেক্স থ্রিতে, তো থ্রিতে আসার পরে আবার সেই একই পদ্ধতিতে ইলেকট্রনটা চলে যাচ্ছে ওই অক্সিজেনের কাছে। তাহলে এক্ষেত্রে যখন আমি প্রোটন যে বাইরে চলে যাচ্ছে সেই হিসেবটা করব কার থেকে, কমপ্লেক্স টু থেকে বা FADH2 থেকে, এটা হচ্ছে FADH2 থেকে, তখন কটা আসবে, কমপ্লেক্স থ্রি 4টে এবং কমপ্লেক্স ফোর দুটো, মোট 6H। এবার কমপ্লেক্স ওয়ানটা হিসেবে আসবে না কেন, ইলেকট্রনটা কখনো কিন্তু এই দিক থেকে গিয়ে এই দিকে বাঁ দিকে চলে যায় না, ও কমপ্লেক্স থ্রি দিয়ে কমপ্লেক্স ফোরে চলে আসবে। তাহলে এইটা ছিল NADH, এটা ছিল NADH প্রোটন পাম্প করছে, আর এটা হচ্ছে FADH2,
সমান সমান 6H প্লাস, কি করে পেলাম, চারটে প্লাস দুটো। তাহলে সোজা সোজা কথায় NADH থেকে যখন এক জোড়া ইলেকট্রন অক্সিজেন পর্যন্ত যাচ্ছে তখন হচ্ছে টোটাল প্রোটন ম্যাট্রিক্স থেকে আন্তঃপর্দা স্থানে পাম্পিং হয়ে যাচ্ছে 10টি, এবং যখন FADH2 থেকে এক জোড়া ইলেকট্রন অক্সিজেন পর্যন্ত যাচ্ছে তখন কিন্তু ম্যাট্রিক্স থেকে আন্তঃপ্রান্ত স্থানে প্রোটন পাম্প হয়ে যাচ্ছে 6টি। হয়েছে? এবার বল, প্রশ্ন প্রশ্ন থাকলে বল। হুম, ওই যে কমপ্লেক্স 4 থেকে বাইরে চলে গেলাম, এই যে এখানে চারটাই তুলতে গিয়েছিল, 2H লেগে গেছে, অক্সিজেন ধরে নিয়েছে। হয়েছে? নিয়ে এই যে H2O, আর বাকি 2H যে ধরতে পারেনি সেটা বাইরে চলে যাচ্ছে, এই যে এটা বেরিয়ে যাচ্ছে বাইরে। এবার কথা হচ্ছে যে প্রোটনটা যে পাম্পিং হচ্ছে এটা কেন হচ্ছে, খেয়াল করে দেখ, ইলেকট্রন নিজে একটা আধানযুক্ত অর্থাৎ কিন্তু এনার্জাইজড পার্টিকেল বা শক্তিযুক্ত একটা কিন্তু বস্তু আর কি। তো সেটা যখন কমপ্লেক্স গুলোর, প্রোটিন কমপ্লেক্স গুলো তো আমরা এখানে দেখেছি 2 ডাইমেনশনে, তো দ্বিমাত্রিক তলে, তো দেখে মনে হচ্ছে এটা কিন্তু ফিক্সড, এরা কিন্তু ফিক্সড নয়, এরা কিন্তু মুভ করতে পারে, রোটেট করতে পারে, ঘূর্ণন। তো ইলেকট্রনের যে এনার্জি সেটা কি করবে, ওকে ঘূর্ণনে সাহায্য করে বলে ও কি করে, প্রোটনটাকে তুলে দেবে ওই এনার্জিটাকে ব্যালেন্স করার জন্য। তো প্রবলেমটা কি হয় না, প্রত্যেক ধাপে যখন এক জোড়া করে ইলেকট্রন NADH2 থেকে NADH থেকে বা FADH2 থেকে অক্সিজেন যাচ্ছে, তখন কিন্তু প্রোটনের একটা আধিক্য ঘটে ম্যাট্রিক্সে। এই ম্যাট্রিক্সে একটু পরে আসছি, এটিপি তৈরি হওয়ার জায়গাটা বলছি তখন ক্লিয়ার হবে। তো ম্যাট্রিক্সে কিন্তু একটা H প্লাসের আধিক্য ঘটে, বেড়ে যায়। আর এইখানে কিন্তু একটা H প্লাসের এর সংখ্যা পরিমাণ কমতে থাকে। তো এখানে এবার বলি, তাহলে আমি H একটু খেয়াল রাখিস, NADH থেকে পেলাম 10টা H প্লাস, আর FADH2 থেকে পেলাম 6টা H প্লাস। এই জায়গাটা কিন্তু প্রথম পড়ছিস খুব জটিল, একটু ভালো করে দেখে নে। আমি 1 মিনিট হোল্ড করছি, যদি প্রশ্ন থাকে আবার বল। দেখ এখানে H প্লাস বাইরে গেছে বলে H প্লাসের ঘনত্ব বেড়েছে, বা এটাকে আমরা বলতে পারি পিএইচ এর বৃদ্ধি, সরি, পিএইচ এর হ্রাস হবে, এক লিখ থেকে আর লিখলাম। এটা হচ্ছে পিএইচ এর হ্রাস, তাহলে অ্যাসিডিক। আর এটা হচ্ছে পিএইচ এর বৃদ্ধি, তাহলে হবে বেসিক। এখন প্রবলেমটা হলো এই যে H প্লাস গুলো উপরে চলে গেছে, অধিক পরিমাণে চলে গেলে তো আবার মাইটোকন্ড্রিয়া ফেটে যাবে, সেটা যাতে না হয় এই H প্লাস গুলো এবার ফিরে আসার চেষ্টা করে। এই যে H প্লাস যেগুলো বেরিয়ে গেছে এগুলো, এগুলো এবার ফিরে আসার চেষ্টা করে কোথায়, ম্যাট্রিক্সের ভেতর। কিন্তু ঘটনা হচ্ছে যেখানে সেখান দিয়ে ওরা কিন্তু ফিরে আসতে পারবে না, বা ওই যে কমপ্লেক্স গুলো দিয়ে বেরিয়ে গেল পাম্পিং এর মাধ্যমে সেই পথেই কিন্তু তারা আবার ফিরে আসতে পারবে না। তার জন্যই আমার প্রয়োজন হয় কমপ্লেক্স 5-এর। এখন এই যে দুটোর মধ্যে একটা আধানের পার্থক্য হয়ে গেল, এটাকে আমরা বলে থাকি এই যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে ঢাল, ইলেকট্রোকেমিক্যাল, ইলেকট্রো মানে কি, পজিটিভ চার্জের আধিক্য হয়ে গেছে, এগুলো হচ্ছে ইলেকট্রিক থেকে আসে ইলেকট্রো। আর কেমিক্যাল H প্লাস নিজে একটা কি একটা কেমিক্যালের মধ্যে পড়ছে, তাইকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল
গ্রেডিয়েন্ট। এবার এই যে প্রোটন গুলো, এইচ প্লাস মানে কি প্রোটন, প্রোটনে ফিরে আসার জন্য একটা ফোর্স তৈরি হয়, একে বলা হয় পিএমএফ। পিএমএফ বা প্রোটন মোটিভ ফোর্স। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিই। পটাশিয়াম ফেরোসাইনাইড নাম শুনেছিস? সাইনাইড পয়জনিং, সুইসাইডিয়াল হ্যান ত্যান হয়, অমুক তুসুক ইত্যাদি ইত্যাদি। তো ওই যে সায়ানাইডটা যে কাজ করে, সেইটা এই জায়গাটা ব্লক করে দেয়। এই ইলেকট্রনটা এখানে আসছে, নিয়ে কি হচ্ছে, অক্সিজেন রিসিভ করছে, এত পর্যন্ত ঠিক আছে। কিন্তু অক্সিজেন ইলেকট্রনটাকে রিসিভ করে বসে থাকলে তো হবে না, তাকে জলে কি হতে হবে, বিজারিত হতে হবে। এই পদ্ধতিটাকে ব্লক করে দেয় এইখানটাকে। যার জন্য কি হবে, ইলেকট্রনটা অক্সিজেন পর্যন্ত পৌঁছাচ্ছে ঠিকই, অর্থাৎ কমপ্লেক্স ফোর এর কাজটাকে বাধা দেয়। আরেকটা জায়গা আছে, আমি আসছি, কমপ্লেক্স ফাইভকেও বাধা দেয়, আসছি। তাহলে ওই জায়গায় আর এখানে বৃত্তিতে আমি জাস্ট বলছি কমপ্লেক্স ফোর এই কারণে না, অক্সিজেনটা কি করছে, ইলেকট্রনটাকে নিয়ে আর ওই টু এইচ প্লাসকে নিয়ে জলে বিজারিত হচ্ছে। তো অক্সিজেন পর্যন্ত আমার নেওয়া ঠিক আছে ইলেকট্রন, কিন্তু তারপরে যদি জলে বিজারিত হতে না পারে, তাহলে কিন্তু অক্সিজেনের সহ কিন্তু ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত র্যাডিক্যাল কিন্তু কি করবে, উৎপন্ন করবে। এত পরিমাণ হবে ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স ফেটে যাবে, মাইটোকন্ড্রিয়ার ডেথ ইকুয়াল টু সেলুলার ডেথ, আলটিমেটলি মানুষের ডেথ। তাহলে এটা হচ্ছে কি, পটাশিয়াম ফেরোসাইনাইড বা সাইনাইড পয়জনিং যদি হয়ে যায়, বা কোনোভাবে যদি সাইনাইড বডিতে চলে যায়, তাহলে কিন্তু এই কন্ডিশনটা তৈরি হয়। এটা কিন্তু রিভার্স করা বা উল্টো দিকে নিয়ে আসা, ঠিক করা কিন্তু খুব রিস্কি আর কি। তো এতদূর পর্যন্ত ঠিক আছে আশা করি। আর কোনো প্রশ্ন থাকলে বল, শুনে নি একটু। সব চুপ করে আছে এখন। আচ্ছা, লাস্ট স্লাইডে চলে আসছি। এটা বাদ দে, এটা একটা ওই ছবিটা কাটতে গিয়ে চলে এসেছি, এটা বাদ দে, এটা ভেবে লাভ নাই। দেখ, কমপ্লেক্স ওয়ান, কমপ্লেক্স থ্রি, কমপ্লেক্স টু, কমপ্লেক্স ফোর যা ছিল সেই জায়গাটাই আছে। এই যে জল, সরি অক্সিজেন রিসিভ করে এইচ টু হয়ে গেল। টিসিএ সাইকেল থেকে ইলেকট্রন আসছিল, সেগুলো দেখানো হয়েছে সবগুলো, এনএডিএইচ এসছে ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আন্তর্জাতিক পদার্থান। এইগুলো এইগুলো দরকার নাই, এগুলো ভাবতে হবে না, এগুলো কোনো ভাবতে হবে না। তাহলে আমার এখানে উদ্দেশ্য হচ্ছে এটাই, এইচ প্লাস বেরিয়ে গেছে বলছিলাম। তাহলে সেই এইচ প্লাসটা আবার ফিরে আসার চেষ্টা করছে, এই যে। তাহলে সেটাকে আনবে, ফিরিয়ে আনবে কে, এটিপি সিনথেস। ওই যে বললাম না কমপ্লেক্স ফাইভ, এটাই হচ্ছে কমপ্লেক্স ফাইভ। তো এই ফিরে আসার সময় কি হচ্ছে, প্রত্যেকটা চারটে করে প্রোটন ঘুরে আসতে গেলে বা ভেতরে ঢুকতে গেলে, ও কি করছে, তার থেকে যে শক্তিটা উৎপন্ন হয় তাতে কি করবে, এডিপি কে পিআই এর সঙ্গে জুড়ে দেবে, নিয়ে এটিপি তৈরি করবে। তাহলে এডিপি কে পিআই এর সঙ্গে জুড়ে দেওয়ার এই পদ্ধতিটার নাম হচ্ছে, এই স্টেপটার নাম হচ্ছে ফসফোরিলেশন বা ফসফরিভবন। ওই যে মাইটোকন্ড্রিয়ায় ছোট থেকে পড়ে এসেছি, এইট থেকে, শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়, এটাই হচ্ছে শক্তি উৎপন্ন হওয়ার জায়গা। তাহলে একে বলা হচ্ছে ফসফরিভবন। আর আগে যেটা হয়েছিল, অর্থাৎ ইলেকট্রনের যে ট্রান্সফার, যেটা এই ওয়ান টু, ওয়ান থ্রি টু ফোর দিয়ে হয়েছিল, এটা এই স্টেপটাকে এগুলোকে বলা হয় একত্রে অক্সিডেশন। তাহলে একদিকে জারণ চলছে, একদিকে এটিপি উৎপন্ন হওয়ার মাধ্যমে ফসফোরিলেশন চলছে। তাহলে অক্সিডেশন নিচে লিখছি, দেখ খেয়াল কর, অক্সিডেশন প্লাস ফসফোরিলেশন ইকুয়াল টু অক্সিডেটিভ ফসফোরিলেশন। তাহলে এক ধারে অক্সিডেশন হচ্ছে, অন্যদিকে এডিপির সঙ্গে ফসফেট যুক্ত হয়ে ফসফোরিলেশন হচ্ছে।
তা একত্রে বলছি অক্সিডেটিভ ফসফোরিলেশন। এখন এবার একটু ছোট্ট করে বলি আপাতত, বাকি এটিপি রিসেপ্টর পরে হবে। দেখ, চারটে এইচ প্লাস প্রবেশ করার ফলে এক অণু এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে 10টা এইচ প্লাস প্রবেশের ফলে কি হবে, ওই 10/4 সমান 2.5 এটিপি। ওই যে এটিপি ফ্র্যাকশনে কি করে আসছে, 2.5 এটিপি। 10টা প্রোটনকে পাম্প করেছিল একটু আগে দেখলাম এনএডিএইচ। তাহলে এক জোড়া ইলেকট্রন এনএডিএইচ থেকে অক্সিজেনে পৌঁছে গেলে তার দ্বারা শক্তি পাচ্ছি বর্তমান হিসেবে 2.5 এটিপি। এবার একইভাবে 4টে এইচ প্লাস থেকে পাচ্ছি একটা এটিপি। যদি সেটা 6টা হয়ে যায় তাহলে পাবো কত, 6/4 সমান সমান 1.5 এটিপি। এটা কার থেকে হয়েছিল, এফএডিএইচ2 থেকে। তাহলে প্রেজেন্ট কনভেনশনে এটিপি এর ফ্র্যাকশন হিসেবে কি করে হয় দেখানো যায়, তোদের ডিটেল নেই তো আপাতত জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্টে রাখতে হবে যে এনএডিএইচ তার ইলেকট্রন যে দান করলো অক্সিজেন পর্যন্ত গেল, তার জন্য যে প্রোটন সে ট্রান্সফার করলো, সেই প্রোটনটা যখন পুনরায় ম্যাট্রিক্সের মধ্যে প্রবেশ করছে সেখান থেকে আমি পাচ্ছি 2.5 এটিপি অণু। অনুরূপভাবে এফইডিএইচ2 যেটা উৎপন্ন হয়েছিল, সেই যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে তার ইলেকট্রনকে স্থানান্তরিত করলো কোথায়, অক্সিজেনে, এবং তার ফলে যে প্রোটন পাম্প হলো ম্যাট্রিক্সের বাইরে গেল, সেটা পুনরায় আবার ফিরে আসার সময় কত হচ্ছে, 1.5 এটিপি উৎপন্ন করছে। হয়েছে, এটাই হচ্ছে এই জায়গার সব থেকে বড় তাৎপর্য। হয়েছে, তাহলে একটা হচ্ছে এনএডিএইচ থেকে পাচ্ছি আমি, একটা থেকে পাচ্ছি 2.5 এটিপি, আর একটা এফএডিএইচ2 থেকে পাচ্ছি 1.5 এটিপি। এটাই হচ্ছে প্রেজেন্ট রুল, বর্তমান যে নিয়ম তা সেই অনুযায়ী। আগে এটা করা হতো কি, এনএডিএইচ থেকে হলে হবে 3টে, আর এফএডিএইচ2 থেকে হলে 2টো। ম্যাক্সিমাম টেক্সট বই দেখবি এটাই করা আছে। তো যেহেতু দেখ ফসফোরিলেশন একদিকে ঘটছে, অন্যদিকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনও চলছে একই সঙ্গে, তো দুটো প্রসেস দেখ পাশাপাশি একে কাপলিং করছে। কাপলিং মানে কি, কাপল থেকে কাপলিং, তাহলে জোড়ায় জোড়ায় চলছে। এবং সেটা কিন্তু কেমিক্যাল বা কেমিক্যাল এজেন্ট বা কেমিক্যাল বস্তু, রাসায়নিক বস্তু আদান প্রদানের দ্বারাই, অর্থাৎ প্রোটন একবার বাইরে গেল বা ভিতরে এলো এইভাবেই। তার জন্যে পিটার মিচেল বলে একজন বিজ্ঞানী প্রথম এটা নিয়ে কনসেপ্ট দিয়েছিলেন। পিটার মিচেল, MITCHELL। একে ওই জন্য বলা হয় কেমি অসমোটিক কাপলিং হাইপোথিসিস। বল, কোনো প্রশ্ন থাকলে বল। আজকের টপিক কমপ্লিট, রেসপিরেশনের এই অংশ কমপ্লিট। কোনো কোয়ারি থাকলে বল। হ্যালো। আচ্ছা, আর কারো কিছু? দেখ, টিসিএস সাইকেল কিন্তু ফার্স্ট বিষয় হচ্ছে সমস্ত কোষে কিন্তু হয় না। যেমন ধর আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া নেই, তাহলে সেই কোষগুলো কি হবে, এই একটা বিষয়। 2 নম্বর, কিছু ব্যাকটেরিয়া কোষ ইত্যাদি আছে যেখানে মাইটোকন্ড্রিয়া নেই, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া নেই, তাদের মধ্যে কিন্তু টিসিএস সাইকেল অপারেট করছে না। তাদের মধ্যে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অপারেট করে না? উত্তর হচ্ছে এই ধরনের আইডিয়াল বা আদর্শ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অপারেট করে না।
এবার যাদের মধ্যে টিসিএ সাইকেল অপারেট করে, অর্থাৎ যে সমস্ত কোষে মাইটোকন্ড্রিয়া আছে তাদের মধ্যে যদি ক্রেবস চক্র বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া ফেটে যাবে। তার কারণটা হচ্ছে ক্রেবস চক্র এমন একটা ধাপ যার দ্বারা কিন্তু পাইরুভিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, অন্যান্য কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড জারিত হওয়ার মূল জায়গা, ওই জন্য বললাম না সেন্ট্রাল মেটাবলিক হাব। তো তারা তাদেরকে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে তার ইলেকট্রনকে হোক বা তার জারিত বস্তুকে হোক পাঠানোর জন্যে টিসিএ সাইকেল দিয়ে যেতেই হবে। তো কোনো কারণে যদি টিসিএ সাইকেল ব্লকড আপ হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি কি হবে, সে যেতে পারবে না, ইলেকট্রনের আধিক্য হয়ে যাবে, সেল ফেটে যাবে, মারা যাবে সোজা কথা। তো এটা একটা চলছে প্রসেস। রিসেন্টলি একটা ইয়েতে পড়ছিলাম জার্নালে, 2023-24 পর্যন্ত আপডেট হয়েছে ওটা, যে টিসিএ সাইকেল গোটাটা না হলেও কিছু কিছু জায়গায় যদি ব্লক করা যায় সেটাতে ক্যান্সারাস সেল বা টিউমারাস সেলের প্রথম যখন গ্রোথ হচ্ছে সেটাকে আটকানো যায় কিনা। তো এখনো পর্যন্ত উল্লেখযোগ্য সাকসেস কিছু আসেনি, তার কারণটা হচ্ছে যেটাতেই ব্লক করতে যাচ্ছে কিন্তু গোটা টিসিএ সাইকেলটাই ব্লক হয়ে যাচ্ছে। তো কোনো একটা নির্দিষ্ট এনজাইমকে সাইলেন্ট করে যদি করা যায় সেটা কিন্তু চেষ্টা এখনো চলছে। যেহেতু প্রবলেমটা কি হচ্ছে, যেহেতু টিসিএস সাইকেল, তো অর্থাৎ যে প্রোডাক্টটা দিয়ে আমি শুরু করেছিলাম দেখে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, সেটাই আবার ঘুরে পাচ্ছি। তো মাঝে কোনো একটা জায়গায় যদি ব্লকেজ করি গোটা সাইকেলটার উপরে কিন্তু ইফেক্টটা পড়বে। এমন নয় যে হাফ এলো, যেমন ধর সাইকেল আমরা চালাচ্ছি, যদি যদি আমরা ছোটবেলায় তোরা শিখেছিলি, অনেকে শিখেছিলিস কি হাফ পেডেল করা, তোরা হাফ পেডেল হোক আর ফুল পেডেল হোক, তো চাকাটা যদি হাফ ঘোরে তাহলে কি হবে, তুই উল্টে পড়ে যাবি। তো সেরকম বিষয় যে সেখানে যেহেতু সাইক্লিক ওয়েতে অপারেট করছে, মানে চক্রাকার আয়তে আবর্তিত হচ্ছে, সুতরাং যে কোনো একটা জায়গাকে ব্লক করলে কিন্তু বাকিগুলো ব্লকড আপ হয়ে যাচ্ছে। তো এখনো পর্যন্ত সেটা কিন্তু সাকসেসফুল নয়, কিন্তু এই এটিপি সিনথেসকে কিন্তু এখনো পর্যন্ত ব্লক করে কিছু জায়গায় সাকসেসফুল হওয়া গেছে। হ্যাঁ, যেমন ধর এই যে আমরা কোভিডের যে তোর ভ্যাকসিন ডেভেলপ করেছি বা করা হয়েছিল, যদিও কতটা এর আলটিমেট ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় কি ইফেক্ট পড়েছে সেটা নিয়ে রিসার্চ এখনো বাকি আছে। তো এগুলোর ক্ষেত্রে কিন্তু যে সমস্ত ভাইরাস আক্রান্ত যে কোষগুলো হয়ে গেছিল, মানে কোভিড ভাইরাস, তো সেইটা সেটা সেই ধরনের কোষগুলোকে কিন্তু এই এটিপি সিনথেস যদি কোনোভাবে ইনহিবিটর ব্যবহার করা, যেমন ওয়াবেন ইউজ করি আমরা, ওয়াবেন বা টেট্রা হাইড্রোফোলেট ইউজ করি, TH4 বলা হয়। তো এগুলো ইউজ করলে বা THF বলা হয়, এগুলো ইউজ করলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এটিপি সিনথেস ব্লক হয়ে গেছে, তাতেও কিন্তু লাভ হয়েছে। কিসে লাভ হয়েছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কোনো লাভ হয়নি, লাভ হয়েছে এটিপি উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তো যদি এটিপি সাইকেল বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার আলটিমেটলি সেই সেলটার উপর এটিপির একটা ঘাটতি আসবে, সেটা ভাইরাস আক্রান্ত হোক বা ব্যাকটেরিয়া আক্রান্ত হোক বা নর্মাল সেল হোক, সে কিন্তু ডেথ হয়ে যাবে, মারা যাবে। তো কাজে কাজে টিসিএস সাইকেল বন্ধ হয়ে গেলে কিন্তু আপাতত যেটুকু জানা যাচ্ছে তাতে কিন্তু সেলুলার ডেথ সোজা কথায়, যেটা হয়, হয় না, না হয় আমাদের ইন্টেস্টাইন প্রতিনিয়তই চলছে, প্রতিদিনই হয় অন্ত্রে, সেটা আমরা জানতে পারি না, সেটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, অর্থাৎ কোষ নিজেকে নিজেই ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে কিছু কিছু ক্ষেত্রে। তো যাই হোক, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। যাক, বল আর কিছু প্রশ্ন থাকলে বল। বেশ, আজকে আমি ক্লাস এখানে কনক্লুড করছি। আর ভিডিওটা আমি রাতেই ওই ইজি ভ্যালু চ্যানেলে আপলোড করেছি, তো সুবিধা হবে দেখবি। হ্যাঁ, আর এই পিডিএফটা দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে।